what we do makes a difference. We have to choose what kind of difference we want to make. এই পরিবর্তনের কোটেশনটা দিয়ে শুরু করতে চাই ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি আয়োজিত ক্লাইমেট অ্যাকশন ক্যাম্পেইন ওয়েবিনারের পুরো ওয়েবিনার জুড়েই আপনাদের সাথে থাকবো আমি আশিক রুশদি সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট ইউএসএআইডি। শুরুতেই আমি একটু বলে নিই আমাদের ইউএস গভর্নমেন্টের এই যে ক্লাইমেট অ্যাকশন ওয়েবিনার বা যে ক্যাম্পেইনটাতে আমরা যাচ্ছি এই ক্যাম্পেইনের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি। প্রথমতই আমরা চেষ্টা করব টু আন্ডারস্কোর দ্য ইউএস গভর্নমেন্টস কমিটমেন্ট টু বিল্ড দ্য বাংলাদেশ দ্যাট ইজ রেজিলিয়েন্ট টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার। তাছাড়াও আরেকটি উদ্দেশ্য রয়েছে আমাদের এই ক্লাইমেট অ্যাকশন ক্যাম্পেইনের, যেটা হলো আমাদের যে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে মোবিলাইজ করা যেন তারা তাদের দেশের জন্য তাদের কমিউনিটির জন্য পরিবর্তন আনতে পারে, তারা যেন এই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং এই পরিবর্তনটাকে রুখে দিতে পারে, সেটা যত ছোটই হোক না কেন। এবং আমি শুরুতেই একটু সংক্ষেপে বলে নিতে চাই আমাদের এই যে ওয়েবিনার এবং ওয়েবিনারের মাধ্যমে আমরা যে এই ক্যাম্পেইনের সূচনা করছি সেই ক্যাম্পেইনটার যেই কনটেক্সটটা সেটা আমি একটু বলবো আমাদের যারা আলোচক আছেন, যারা আমাদের এখানে অডিয়েন্স আছেন সবার উদ্দেশ্যে। এই ওয়েবিনারটা হলো 3টা পার্টের যে ক্যাম্পেইন ইউএসএআইডির প্রথম পার্ট, এবং আমাদের এই ক্যাম্পেইনের টাইটেল হলো সেভিং মাদার নেচার, সেভিং আস, দ্য রোল অফ ইউথ ইন লিডিং কনজারভেশন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স। এইটার প্রথম পার্টে আজকের ওয়েবিনারে আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের সাথে যে বিজ্ঞ প্যানেলিস্টরা রয়েছেন 8 জনের প্যানেলিস্ট, তাদের কাছ থেকে আমরা শুনব বর্তমান অবস্থা জলবায়ু পরিবর্তনের, বাংলাদেশ সরকার কি করছে এটা নিয়ে, বাংলাদেশ সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা জানব, কি কি কাজ হচ্ছে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী, এবং এটার সাথে মানিয়ে নিতে বা এটার সাথে কমপ্লিমেন্ট করতে আমরা আরও কি কি কাজ করতে পারি, এটার জন্য তরুণদের ভূমিকা কি সেটা আমরা জানব। এবং তারপরে আমরা একটা প্রশ্ন উত্তর পর্বেও যাব আজকের ওয়েবিনারে, যেখান থেকে আমরা জানি আমাদের সাথে 15টি ইউথ গ্রুপ জয়েন করেছেন, যারা আসলে আমাদের এই পুরা ক্যাম্পেইন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে কাজ করবেন। আমরা একটা চেষ্টা করব এমন একটা পর্যায়ে যাওয়ার যেখান থেকে আমরা যদি কিছু আমাদের কমিউনিটিতে আমাদের দেশকে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করার। এবং দ্বিতীয় পার্টে ওয়েবিনারের পরের যে পার্টটা আসছে, যেটা আমরা চিন্তা করছি মার্চে হবে, মার্চের শেষ সপ্তাহে, ওই সপ্তাহে আমরা যে 15 জন ইনভাইটেড গ্রুপস আছে আমাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা একটা বুট ক্যাম্প করব, ওয়ার্কশপের মতন হবে, যেটা হবে কক্সবাজারে 3 দিন ব্যাপী। ওই ওয়ার্কশপে আমরা চেষ্টা করব আমাদের সাথে যে গ্রুপরা রয়েছেন এই গ্রুপের যেই 3 জন থেকে 5 জন করে পার্টিসিপেন্ট সবাইকে একত্রিত করা, তারা একটা কর্মশালার মধ্যে দিয়ে যাবেন। আমরা চেষ্টা করব ওখানে ফ্যাসিলিটেটরদের মাধ্যমে তাদেরকে একটু ভালোভাবে আর একটু প্রিপেয়ার করা, যেন তারা আমাদের যে ফাইনাল ইভেন্ট যেটা রয়েছে, যেটাকে আমরা বলছি ইউএসএইড ক্লাইমেট অ্যাকশন ফেয়ার, যেটা জুনে হবে অ্যারাউন্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এবং ওই দিন আমরা গ্র্যান্ড ফিনালের আয়োজন করব এবং আমরা চেষ্টা করব এই 15 জনের মধ্যে থেকে 3 জন বিজয়ীকে বেছে নেওয়ার জন্য এবং তাদেরকে সম্মাননা প্রদানের ওই দিনটাতে। তো এই 3টা পার্টের উপর ভিত্তি করে আমাদের এই টোটাল ক্যাম্পেইনটা আমরা চালু করব। কিন্তু আমাদের ওই পুরস্কার ঘোষণা বলি বা সম্মাননা প্রদান বলি ওই জায়গাটাতেই যে শেষ হয়ে যাবে ক্যাম্পেইনটা তা নয়। আমরা তারপরে কিন্তু যেই গ্রুপটা জিতবেন বা যেই 3টা গ্রুপ আমরা বাছাই করব তাদের সাথে ফলো আপ করব এবং চেষ্টা করব তাদের এই যে আইডিয়া, সেই আইডিয়াটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে ওই আইডিয়া থেকে অন্যরাও উপকৃত হতে পারে। তো আজকে আমাদের সাথে এই ওয়েবিনারে 8 জন বিজ্ঞ প্যানেলিস্ট আমাদের সাথে জয়েন করেছেন। আমি এক এক করে তাদের নামগুলো একটু পড়ে শোনাবো সবার জ্ঞাতার্থে। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ এ খান, ডিরেক্টর ইউএসএইড অফিস অফ ইকোনমিক গ্রোথ। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে সুদূর সিরাজগঞ্জ থেকে জয়েন হয়েছেন তানভীর শাকিল জয়, মেম্বার অফ পার্লামেন্ট সিরাজগঞ্জ 1, এবং উনি একাধারে প্রেসিডেন্ট বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্ট। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে রয়েছেন ইফতেখার মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট প্রথম আলো। আমাদের সাথে রয়েছেন আশরাফুল হক, এনভায়রনমেন্ট স্পেশালিস্ট ইউএসএআইডি। আমাদের সাথে আরও রয়েছেন সামিয়া অবনী, স্থপতি এবং জলবায়ু বিশেষজ্ঞ। শাকিলা সাত্তার ত্রিনা, কো-ফাউন্ডার দি আর্থ। মোহাম্মদ মোফাক খারুল তৌফিক, ইউথ কনজারভেশন কর্পস স্পেশালিস্ট ইউএসএইড কম্পাস প্রজেক্ট। এবং আমাদের এই ক্যাম্পেইন জুড়ে এই 3টা পার্ট থেকে শুরু করে শেষ অবধি আমাদের ক্যাম্পেইন অ্যাম্বাসেডর বলি বা ক্যাম্পেইন ইনফ্লুয়েন্সার বলি, আমাদের সাথে থাকবেন ইনফ্লুয়েন্সার হিসেবে মহসিনুল হাকিম, স্পেশাল করেসপন্ডেন্ট যমুনা টেলিভিশন।
আমাদের সাথে আরও রয়েছেন সামিয়া অবনী, স্থপতি এবং জলবায়ু বিশেষজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং at the very beginning, I would like to request Dr. Muhammad A. Khan to say a few words and announce the launch of the campaign. Thank you, Rushdi, and thank you all for your presence. Assalamu alaikum, namaskar, good afternoon, shubho aparadno. On behalf of USAID and the United States government, I'm excited to join you today. I want to thank you all for your commitment to taking action against climate change. I'm sure we have all experienced way too many virtual events during the pandemic. However, we wanted to bring as many people together from across the country to kick this campaign off properly and make sure we have the right people in the room. So to make sure your voices are heard as we move forward, we thought this was the most effective way to get things rolling. Today is just the first of several engagement for a USAID climate action campaign we are calling Saving Mother Nature, Saving Us, in which we are promoting the role of youth in leading conservation and climate resilience. It is my honor to help set the stage. Ultimately, our goal is to provide you a platform to develop practical solutions and lead by example in contributing to change in our communities, to your country, and to the global effort in the fight against the climate crisis. Protecting Bangladesh is definitely worth fighting for. I have been fortunate enough to travel around this beautiful country and see myself how people are trying to adapt and become more resilient to recurrent flooding, soil salinity, drought, or severe weather. And I was able to see for myself some of the innovative solutions we are deploying in partnership with Bangladesh to build resilience. I truly appreciate the resilience of Bangladeshis and understand why many around the world refer to Bangladesh as role model when it comes to fighting climate change. This is why we want to mobilize you as leaders and examples in implementing practical solutions to climate change impacts in your communities under this new campaign. We encourage you to develop ideas that can bring positive changes. It can be small, from planting 100 trees and expanding green space, to cutting plastic waste or promoting ecotourism. To help you develop your ideas and transform them into action, we are excited to have some of your experts from USAID and several of our partners to help you. This includes a special bootcamp training session in Cox's Bazar that will provide you with hands-on technical advisory support from our partners at the USAID Compass project. My colleagues will provide more details about this later on in today's event, as well as details about the final event in June. For that, you will have an opportunity to showcase your climate innovations to people across the country. We will also ask you to present your climate and conservation solutions to a panel of judges who will select the top 3 climate intervention ideas and include some special surprises along the way. Climate action is definitely a lot of work, but we hope this campaign will be fun too. You will all have opportunities to engage with each other and engage with us. So we are all excited and are looking forward to working with you all. Before I close, I want to thank our partners from the government of Bangladesh, our partners and friends here from the university conservation clubs and climate advocacy groups, and our panel of experts. The work each and every one of you do is critical, and we are truly fortunate for the opportunity to partner together with you. I look forward to meeting you in person during the Conservation Showcase event in June, but until then, I wish you all the best. Best of luck as we move forward. Thank you very much. Onek dhonobad. Over to you. Thank you, Muhammad, for your nice speech and announcing the launch of the campaign.
পরের বক্তার কাছে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে বলে নিতে চাই যে আমাদের আজকে আমরা যেই ধারায় এগোবো সেটা হলো আমরা শুরুতে আমাদের যেই বক্তারা আছেন 8 জন তাদের কথাগুলো শুনবো এবং এই কথার মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের আইডিয়াগুলো নেওয়ার বলতে আমি বোঝাতে চেয়েছি যে আপনারা কোন কোন বিষয়ের উপর পিচ করতে পারেন। আমি জানি যে আমাদের যে গ্রুপগুলো এখানে জয়েন করেছেন তারা অনেকেই ইতিমধ্যেই অনেক কাজ করেছেন, অনেক কাজ করছেন। আজকে আমাদের মূল উদ্দেশ্যটা হলো এই যে আপনারা যে কাজগুলো করছেন এবং আমরা যে কাজগুলো করছি, আমাদের সরকার যে কাজগুলো করছে এগুলোকে আরেকটু ঝালিয়ে নেওয়া এবং ওটার মধ্যে থেকে আপনারা কিছু কিছু আইডিয়া বা ধারণা বের করে নেবেন যেটার মাধ্যমে যেটা আপনারা বুট ক্যাম্পে নিয়ে আসবেন আমাদের কাছে। এবং আমাদের 8 জন বক্তা যখন শেষ হয়ে যাবে তাদের বক্তব্য, তারপর আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব, উইচ উইল বি অ্যান ওপেন ফ্লোর ফর এভরিওয়ান। তখন আমাদের যে ওই ফ্লোরটা থাকবে শুধুমাত্র আমাদের 15 জন যেই গ্রুপ মেম্বার্সরা রয়েছেন তাদের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো কোশ্চেন সেখানে করতে পারেন। এটা লজিস্টিক্যাল কোশ্চেনও হতে পারে বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কোশ্চেনও হতে পারে বা কোনো আমাদের এখানের বক্তার উদ্দেশ্যও হতে পারে। এখন এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদকে তার বক্তব্য প্রদানের জন্য। আপনার কাছ থেকে ইফতেখার ভাই আমি কুইকলি একটু জানতে চাবো যে আমরা জানি যে সরকারের জলবায়ু বিষয়ক কিছু নীতিমালা রয়েছে, সরকার প্রচুর কাজ করছেন এবং আমরা জানি বাংলাদেশ অলরেডি একটা রোল মডেল এই ডিজাস্টার প্রিপেয়ারনেস এবং ক্লাইমেট চেঞ্জ ফাইটিংয়ের ক্ষেত্রে পৃথিবীতে। এবং এই সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করব যে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনার এই ধারণা, আপনার অভিজ্ঞতা থেকে যে কী কাজ হচ্ছে, কী কাজ করা উচিত এবং কিভাবে আইডিয়াগুলোকে সাজালে সরকারের যে নীতিমালা আছে সেটার সাথে অ্যালাইনমেন্টটা তৈরি হবে, একটু যদি কাইন্ডলি আমাদেরকে বলেন। ধন্যবাদ রুশদি। আমি আসলে খুব এক্সাইটেড যে আসলে এমন একটা ইন্টারেস্টিং উদ্যোগ এবং আমি মনে করি যে এটা ডেফিনেটলি ইফেক্টিভ হবে টু বিল্ড এ ক্লাইমেট রেজিলিয়েন্স কান্ট্রি বাংলাদেশ। তো আমি আসলে দুইটা পয়েন্টে আমার আলোচনাটা করতে চাই। একটা হচ্ছে যে কোনো আইডিয়া তৈরি করার ক্ষেত্রে এবং এটা ইমপ্লিমেন্টেশনেবল কিনা সেটা বোঝার ক্ষেত্রে দুইটা বিষয় একটু মাথায় রাখা জরুরি। একটা হচ্ছে যে কনটেক্সট, আমরা কোন সময়ে কোন পরিস্থিতিতে কি অবস্থার মধ্যে আছি। আরেকটা হচ্ছে যে এটার যে আমাদের যে রাষ্ট্রীয় পরিকল্পনা এবং পাবলিকের যে বা জনগণের যে ইনিশিয়েটিভ গুলো আছে, জনগণের পক্ষের সংগঠনগুলো যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের যে ইনিশিয়েটিভ গুলো আছে, সেটা যে শক্তি কনটেক্সট এবং আমাদের রাষ্ট্রের আইন। তো আমি যদি কনটেক্সটের আলোচনায় আসি, এখন আমরা যে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট গুলো দেখি বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, এইটা অনেক ক্ষেত্রে একটা জিনিস একটু আমাদের ক্ষেত্রে ভুল হয়, কারণ আমাদের বড়দের ক্ষেত্রে হয়, ছোটদের ক্ষেত্রে হয়, আমরা এনভায়রনমেন্টাল ইস্যু আর ক্লাইমেট চেঞ্জ ইস্যু দুইটা একটু মিক্সড হয়ে যায়। যেমন ধরেন আমরা ঢাকায় টেম্পারেচার একটা বড় প্রবলেম হয়েছে, এখন তো উইন্টার চলতেছে, এর মধ্যে অনেক আজকে তো প্রচন্ড গরম বলতে পারেন দুপুরবেলা। তো এটা কিন্তু এই মাস জুড়ে চলতেছে, তো এইটাকে অনেকে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে গুলিয়ে ফেলে। আবার ধরেন আপনার আমাদের এখানে অনেক ডিজাস্টার আছে যেগুলো ধরেন আমাদের এখানে হিস্টোরিক্যালি হইতো, কিন্তু এটা হয়তো আমরা ক্লাইমেট চেঞ্জের কারণে বেড়ে যাচ্ছে। সো ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্টের ইস্যুটা একটু ইন্টার রিলেটেড এবং ইন্টার রিলেটেড ইস্যুটাকে একটু মাথায় রেখে আসলে চিন্তা করা যায় তাহলে এটা সলিউশন কি। জাস্ট আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন ধরেন আপনার ঘরটা যদি টিনের হয় তাহলে এটা ইটসেলফ একটা টেম্পারেচার ট্র্যাপ করবে। তো এটা যদি মাটির হয় তাহলে এটা টেম্পারেচারকে আরো রিডিউস করবে, ফলে ওইটা হয়তো ক্লাইমেট চেঞ্জের রিস্ক মোকাবেলায় মাটির ঘর হয়তো ইন্টারেস্টিং। সো আবার মাটির ঘরটাকে অ্যাভেলেবল করার ক্ষেত্রে ইউথরা কি করতে পারে, জনপ্রিয় করার ক্ষেত্রে ইউথরা কোনো মডেল ডেভেলপ করে মানুষের কাছে জনপ্রিয় করতে পারে কিনা, তাহলে এটা হয়তো ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় আমাদের যে অ্যাভেলেবল রিসোর্স আছে বাংলাদেশের মানুষের, সেটার ক্ষেত্রে হয়তো একটা ভূমিকা রাখতে পারে। এটা হচ্ছে আমার কাছে যেটা আমি বললাম যে রিসোর্স, কনটেক্সট এবং আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এখন লিগ্যাল ফ্রেমওয়ার্কে যদি আমরা দেখি যে বাংলাদেশ অ্যাজ এ স্টেট নেশন, আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় পৃথিবীর ওয়ান অফ দ্য ফাউন্ডার কান্ট্রি। আমরা যদি দেখি যে বাংলাদেশ পৃথিবীর ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রি যারা নাপা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করি আমরা, তারপর ক্লাইমেট চেঞ্জ স্টাডি এন্ড অ্যাকশন প্ল্যান যেটা 2009 এ পৃথিবীর সর্বপ্রথম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তৈরি করে। প্রথম নিজের তহবিলে যদি আমরা NX1 বা শিল্পোন্নত দেশগুলোর বাইরে যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড তৈরি করি 2010 এ এবং একটা আইনও তৈরি করি। আমাদের এখানে রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা অ্যাকশন প্ল্যান আছে। আমাদের এখানে কিছুদিন আগে আমরা 2022 এ
মুজিব প্রসপেরিটি প্ল্যান করেছি। তো এই সমস্ত প্ল্যানগুলো মধ্যে একটা কিছু কি মেসেজ আছে। মেসেজ হচ্ছে যে আমাদের যে দেশের মধ্যে যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো দিয়ে, এবং আমরা যদি বাইরের কারো সহায়তা পাই সেটাকে অ্যাডিশন হিসেবে ধরে নিয়ে আমরা আসলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করব। কিন্তু অ্যাজ এ কান্ট্রি আমাদের এখানে কিন্তু আমরা একটা ডেল্টা প্লেন এলাকার মানুষ, এখানকার মানুষ তো অনেকদিন ধরে আসলে নানা দুর্যোগ দুর্বিপাকের সঙ্গে লড়াই করে টিকে আছে। ক্লাইমেট চেঞ্জ এসে সেইগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে। একটা জাস্ট যদি উদাহরণ বলি, যেমন ধরেন আমাদের এখানে ডিজেল চালিত যে নৌকা আছে, যেটা ট্রলার আমরা বলি, তো সেখানে তো ডিজেল বার্ন হয় এবং সেটার মধ্যে কার্বন নিঃসরণ হয়। এখন ওইটা যদি আমরা সোলার করতে পারি বা এরকম টেকনোলজি আমাদের ইউথরা যদি তৈরি করতে পারে, তাহলে কি আমরা এই ডিজেলের কনজাম্পশন কমাই দিলাম, যেটা থেকে কার্বন নিঃসরণ আমি রিডিউস করলাম, ফলে এটা কোস্টাল কমিউনিটির ক্ষেত্রে একটা হেল্পফুল হলো। এবং এটা একই সঙ্গে আমাদের যে মুজিব প্রসপেরিটি প্ল্যান, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এবং আমাদের ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান, সেটার সঙ্গে এটা কমপ্লাই করলো। এবং এটা ভবিষ্যতে যদি আরো বেশি এলাকার মানুষকে আমরা এটার সাথে এনগেজ করতে পারি, ছড়াই দিতে পারি এবং এটা লো কস্ট টেকনোলজি হিসেবে ডেভেলপ করতে পারি, তাহলে এটা অনেক মানুষের কাছে এবং তাদের সরাসরি কোনো এক্সপেন্ডিচারকে অনেক বেশি পরিমাণে ইনক্রিজ না করে একটা সাধারণ গরিব মানুষের যে এফোর্ডেবল প্রাইস সেটার মধ্যে যদি রেখে টেকনোলজিটা ডেভেলপ করা যায়, বা এভেলেবল টেকনোলজিকে যদি আমরা লোকালি কাস্টমাইজ করতে পারি, যেটা হয়তো অন্য দেশে ডেভেলপ হয়েছে, বাংলাদেশে এনে বাংলাদেশের টেকনোলজি দিয়ে এটাকে কাস্টমাইজ করা, সেটা যদি আমরা করতে পারি, তাহলে একই সঙ্গে এটা মানুষের লাইভলিহুড সাপোর্ট হয় এবং একই সঙ্গে আমাদের যে ন্যাশনাল প্ল্যান এবং যে কনটেক্সট এবং ভবিষ্যতের যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সেটাতে আমরা ভূমিকা রাখতে পারি। তো আমি বেসিক্যালি বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের ইস্যুটাকে আমি দেখি যে আমাদের এখানে এইভাবে একটা মোকাবেলা করা সম্ভব। আমার হাতে যদি টাইম থাকে আমি বলতে চাই। আরেকটা প্ল্যান হচ্ছে যে ইউথদের আসলে পাওয়ারটা কোথায়। আমরা যদি আমাদের ন্যাশনাল ডেমোগ্রাফিক যদি বিন্যাস দেখি, আমাদের দেশে কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি জায়গা হচ্ছে আমাদের তরুণদের সংখ্যা কিন্তু টোটাল জনগোষ্ঠীর মেজরিটি অংশ। ফলে এবং আগামী দিনে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় যদি আমরা পলিসি প্ল্যান ইমপ্লিমেন্টেশনের ক্যাপাসিটি এগুলো যদি আমরা করতে চাই, তাহলে ইউথদেরকে এখন থেকে আসলে তার নিজের প্রস্তুতিটা করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু ওই জায়গায় ফোকাস করেছে। সো তারা যদি দেশের রাষ্ট্রীয় পলিসি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের বিদ্যমান রিসোর্স এগুলোকে মাথায় নিয়ে এগোতে থাকে, তাহলে আমি মনে করি যে আমরা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হিসেবে পৃথিবীতে যেরকম একটা আমাদের ব্র্যান্ড রয়েছে, আমরা ক্লাইমেট রেজিলিয়েন্স কান্ট্রি হিসেবেও এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলোকে একত্রিত করে একটা বড় শক্তি তৈরি করে আমরা পৃথিবীতে একটা উদাহরণ তৈরি করতে পারবো। সো দ্যাটস ইট। আমি আপাতত এই জায়গায় থামছি। থ্যাংক ইউ ইফতেখার ভাই। আমি শিওর যে আমাদের যারা 15 জন যে পার্টিসিপেন্ট আছে তাদের টিম মেম্বাররা আজকে জয়েন করেনি, কিন্তু বুট ক্যাম্পে আমাদের সাথে জয়েন করবে। আশা করি আপনার সান্নিধ্য তখন পাবেন এবং আপনার খুবই ইনসাইটফুল বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা, আমাদের এই আজকের ওয়েবিনারের প্রধান আকর্ষণ, আমি আবারও বলছি, আবারও অনেক অনেক ধন্যবাদ তানভীর শাকিল জয়, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 1। আমরা জানি যে উনি ব্যস্ত আছেন, উনি ট্রিপে আছেন, তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাবো তানভীর শাকিল জয়, যে আপনি যে ক্লাইমেট পার্লামেন্ট প্রেসিডেন্ট আপনি, এবং আপনারা প্রচুর কাজ করছেন তরুণদেরকে নিয়ে, আপনারা প্রচুর কাজ করছেন এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এবং অসাধারণ অসাধারণ কাজ আপনারা করে যাচ্ছেন, চেষ্টা করছেন। এবং আমরা জানি যে এটা একটা গ্লোবাল প্রবলেম, কিন্তু সলিউশন লোকালি আমাদের দেশের জন্য আমাদেরকে বয়ে আনতে হবে। আপনি যদি একটু আমাদের আজকে যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদের জন্য একটু বলতে পারেন যে কিভাবে তারা এই আপনাদের যে কাজটা আছে, সরকারের যে কাজটা আছে, এই সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে তাদের আইডিয়াগুলো পিচ করতে পারে এবং কিভাবে এই টেকসই একটা পরিবর্তনের দিকে আমরা যেতে পারি, সেটা যদি একটু আলোকপাত করেন আমাদের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাই ইউএসএআইড কে আমাকে আজকের এই আয়োজনে সংযুক্ত করার জন্য। আসলে দেখুন যে এখানে এই আলোচনাটা আসলে মানে সবাই জানে যে ক্লাইমেট চেঞ্জ একটা গ্লোবাল ইস্যু এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের প্রধানতম শিকার। উই আর ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রি। এই বিষয়গুলো কিন্তু সবাই জানে। তো এগুলো আসলে মানে আলোচনা হয়ে গেছে। এখন আমরা সেই অবস্থান থেকে কোন অবস্থানে আছি, আমরা যদি দেখি যে ক্লাইমেট চেঞ্জ ইস্যু নিয়ে গত 2 বা 3 দশক ধরে সারা বিশ্বে কিন্তু একটা সচেতনতা তৈরি হয়েছে। আমরা দেখছি প্রতি বছর কপ হচ্ছে,
কপে বিশ্বের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করছেন, আমরা যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছি, যারা তরুণ সমাজের প্রতিনিধি আছেন, যারা এক্সপার্ট আছেন, তারা ওখানে যাচ্ছেন, বিভিন্ন বিষয়ে মত বিনিময় হচ্ছে, সবকিছুই হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই তুলনায় অগ্রগতিটা কি? অগ্রগতি অবশ্যই আছে, কিন্তু যে পরিমাণ প্রত্যাশিত অগ্রগতি সেটি কি বৈশ্বিক স্কেলে বা বৈশ্বিক ভাবে আছে, সেটি চিন্তা করলে কিন্তু আসলে উত্তরটি হবে নেতিবাচক, যে না সেই অগ্রগতি। দেখুন, আমরা আগে চিন্তা করতাম যে 1.5 ডিগ্রি, সেখান থেকে এবার COP27-এ বাস্তবতার নিরিখে যেটা হলো যে 1.5 তো প্রশ্নই ওঠে না, 1.5 এর চিন্তা এখন আর কেউ করে না। এখন 2 পার হয়ে যাচ্ছে আফ্রিকান নেশন গুলোতে, 3.2 এর মতো টেম্পারেচার যে রাইজ হবে সেটাকেও অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা তৈরি হচ্ছে। তার মানে কি? তার মানে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় যেভাবে আমরা যদি শুধুমাত্র আমাদের আগের জেনারেশন বা আমাদের জেনারেশনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সফলতার থেকে ব্যর্থতাটাই বেশি, এটা বাস্তব কথা। এখন আমরা বাংলাদেশের কনটেক্সটে আসি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে আমাদের নিজস্ব যে অগ্রগতি, সেটিকে কিন্তু অবশ্যই প্রণিধানযোগ্য বলতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 14 বছরে বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের কাছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের যে ইনিশিয়েটিভ, আমরা তো আসলে সেভাবে দূষণকারী দেশ নয়, কিন্তু তারপরেও আমরা গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের যে একটি, আমি বলবো যে শক্ত অবস্থান, বা আমরা বিভিন্ন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন ফোরামে আমরা যেভাবে যুক্ত হই, আমরা যেভাবে ভূমিকা রাখি, মাননীয় প্রধানমন্ত্রী বারবার পুরস্কৃত হয়েছেন, বাংলাদেশ পুরস্কৃত হয়েছে, তিনি সিবিএফ এর 2বার চেয়ারপারসন ছিলেন, ক্লাইমেট ভালনারেবল ফোরাম যেটি। তো এটিকে কিন্তু অবশ্যই আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এবং এখানে আমার আগে ইফতেখার ভাই প্রথম আলোর তিনি যে আলাপগুলো করলেন, যে দেখুন এখানে আমরা ডেল্টা প্ল্যান 2100 অলরেডি আমরা প্রণয়ন করেছি, মুজিব প্রসপারিটি প্ল্যান প্রণয়ন করেছি। আমাদের প্রতিটি উন্নয়ন খাতে, যেমন আমি যেটা বলতে চাই যে মন্ত্রণালয়গুলো যখন বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করেন, সেখানে কিন্তু অলরেডি ক্লাইমেট কম্পোনেন্ট গুলো থাকে, এবং এটি কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা আছে যে ক্লাইমেট কম্পোনেন্টকে ইনক্লুড করে আমাদের উন্নয়ন যে পরিকল্পনা সেটাকেও সাজাতে হবে। এখন বাংলাদেশে দেখুন যে আমাদের সবসময় আমাদের কিন্তু অ্যাডাপ্টেশনের উপরেই বেশি জোর দেওয়া হয়, যে তোমরা অ্যাডাপ্ট করো। যেহেতু আমরা কার্বন নিঃসরণকারী দেশের প্রথম দিকে পড়ি না, আমাদেরকে অ্যাডাপ্ট করতে বলা হয়, হুইচ ইজ ফাইন। কিন্তু আমরা কিন্তু এই কথাটি, যেমন এবার COP27 বলেন, তার আগেও আমরা বারবার যেটি বলেছি যে অ্যাডাপ্টেশনের কিন্তু একটা লিমিটেশন আছে। অ্যাডাপ্টেশন কিন্তু একটা ইলাস্টিকের মতো না, যে আপনি টানতেই থাকলেন বাড়তেই থাকলো। আমাদের যে অ্যাডাপ্ট করতে বলা হচ্ছে, তোমরা যদি দূষণ করেই যাও আর আমরা কত অ্যাডাপ্ট করবো, এটা তো আমাদের পক্ষেও তো একটা লিমিটেশন আছে। তারপরেও আমাদের যে অ্যাডাপ্টেশন যে পলিসি আছে, বা আমাদের অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে লোকাল যে ইনিশিয়েটিভ গুলো আছে, সেগুলো কিন্তু অসাধারণ। যেমন দেখুন, এখন বর্তমানে কিন্তু লোকাল লেড অ্যাডাপ্টেশন এইটির উপরে জোর দেওয়া হয়েছে গত দুইটি কপে, যেটি অলরেডি বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন নেচার বেসড সলিউশন, সেগুলো কিন্তু আমরা অলরেডি করছি। এগুলোর জন্য কিন্তু আমরা বাইরের দিকে তাকিয়ে বসে নেই। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের তরুণেরা, বিশেষ করে এখানে তরুণ অনেক প্রতিনিধি আছেন, তরুণরা কিন্তু অসাধারণ কাজ করছেন। এবং আমি মনে করি যে বিশেষ করে এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে বাংলাদেশে সরকার, সিভিল সোসাইটি, এক্সপার্টস, তরুণ সমাজ সকলেই কিন্তু মোটামুটি একই বিন্দুতে আছে, যে আমরা সকলেই একমত যে এটি বৈশ্বিক সংকট, এবং এক্ষেত্রে আমাদের সকলের একটা গ্লোবালি এবং লোকালি একটা শক্ত স্ট্যান্ড নিতে হবে। তারপরে আমি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির একজন সদস্য হিসেবে আছি। এছাড়াও আমাদের আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে ক্লাইমেট পার্লামেন্ট, যেটিতে বাংলাদেশ চ্যাপ্টারের আমি আহ্বায়ক, আমাদের নাহিম রাজ্জাক এমপি সহ আরো অনেক মাননীয় সংসদ সদস্যরা আছেন। সেখানে আমরা মোটামুটি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি, এবং এখানে রিজিওনাল রিনিউয়েবল এনার্জির যে কোলাবোরেশন, এটার উপরে আমরা জোর দিচ্ছি, কারণ বাংলাদেশ তো আসলে একা রিনিউয়েবল এনার্জির পক্ষে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নয়। এবং সেখানে আমরা ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই আমাদের একটি মূল থিম। এছাড়াও আমাদের আরেকটি ককাস আছে, পার্লামেন্টারি ককাস অ্যান্ড মাইগ্রেশন। এখন এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে মাইগ্রেশনের সাথে ক্লাইমেট চেঞ্জের কি সম্পর্ক, কিন্তু আমরা যখন এটি নিয়ে কাজ করতে গিয়েছি, আমরা দেখেছি একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এবং লাস্ট COP26-এ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি তুলেছিলেন, যে এই ক্লাইমেট চেঞ্জের ফলে ইন্টারনাল মাইগ্রেশন যে হচ্ছে এবং ক্লাইমেট রেফিউজি যে তৈরি হচ্ছে, এটি কিন্তু সারা বিশ্বে আগামীতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এবং এটি কিন্তু একটা বড় সিকিউরিটি কনসার্ন হবে। আমরা গবেষণায় দেখেছি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা গবেষণা হয়েছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশেই 2030 সালের মধ্যে প্রায় 3 থেকে 3.5 কোটি জনগোষ্ঠী ডিসপ্লেসড হবে এই ক্লাইমেট চেঞ্জের জন্য। ইন্টারনাল মাইগ্রেশনই আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তরুণরাও কিন্তু একটা খুব ভালো ভূমিকা রাখছে। তরুণরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে সরকারের জন্য বসে নেই, তারা কিন্তু এই তরুণদের বিভিন্ন ক্লাইমেট ক্লাব বলেন বা তারা নিজস্ব অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে, যেগুলো থেকে আমরা সরকার বা আমরা যারা জনপ্রতিনিধি আমরাও শিক্ষা গ্রহণ করছি। তারা কিন্তু আমাদের উপরে একটা প্রেশার গ্রুপের মতো কাজ করছে, যে তাদের, কারণ এই যে বাসযোগ্য পৃথিবী, এটি তো আসলে আমরা আমাদের নিজেদের জন্য তো প্রায় অবাসযোগ্য করে ফেলেছি। এখন এটাকে রেকটিফাই করতে হলে আমাদের তরুণদের জন্য করতে হবে, নেক্সট জেনারেশনের জন্য করতে হবে। সুতরাং তাদের থেকেও একটা শক্ত আমি বলবো যে একটি স্ট্যান্ড রয়েছে আমাদের উপরে, যে এটিকে উই নিড টু অ্যাক্ট, এবং আমরা সেই অ্যাক্টটি করছি। তবে আরো করা প্রয়োজন, এটা আমরাও স্বীকার করি। গ্লোবালিও করা প্রয়োজন, লোকালিও করা প্রয়োজন। এবং সেক্ষেত্রে এই যে আপনারা যে ইনিশিয়েটিভটি নিয়েছেন, এটি একটি অসাধারণ উদ্যোগ। আমি মনে করি এখানে বিভিন্ন সেক্টরের এক্সপার্টস বা বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা একত্রিত হলে আমরা যে আইডিয়া গুলো এক্সচেঞ্জ করতে পারবো। যেমন এবার COP27 কিন্তু লস অ্যান্ড ড্যামেজ, যেটি দীর্ঘদিন ধরে এই আমাদের ভালনারেবল কান্ট্রিগুলোর দাবি ছিল যে লস অ্যান্ড ড্যামেজটাকে মেইন স্ট্রিমে আনতে হবে, এবার কিন্তু সেটি মোটামুটি বলা যায় যে মেইন স্ট্রিমে এসেছে। তো এটির ক্ষেত্রে তারপরে আমরা যেরকম বারবার বলছি, বাংলাদেশের পক্ষ থেকে এবার বলা হয়েছে যে ক্লাইমেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলা হয়, কিন্তু সেটি কিন্তু ওইভাবে দেওয়া হয় না। আবার আমরা যে বলছি যে শুধু অর্থ দিয়ে কি হবে, আমাদের যে সেই অর্থ দিয়ে আমাদের যে টেকনোলজি প্রয়োজন, সেই টেকনোলজিটা তো অনেক ক্ষেত্রে আমাদের নেই। সো টেকনোলজি ট্রান্সফার করা হোক, না হলে শুধু অর্থ দিয়ে আমরা কি করবো? এই যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো কিন্তু গ্লোবাল ফোরামে আমাদের যারা ইউথ আছে তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ এটি বাস্তবতা যে আপনি এই লাস্ট কয়েকটি কপে আমরা দেখেছি যে তরুণদের ভূমিকা, বিশ্বের তাবর তাবর রাষ্ট্রপ্রধানদের থেকে এক গ্রেটা থুনবার্গই কিন্তু সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, ঠিক না? এটাই তো বাস্তবতা। সুতরাং আমি মনে করি যে এরকম ইনিশিয়েটিভ খুবই ভালো, এবং এরকম ইনিশিয়েটিভের এগুলো চলমান থাকা প্রয়োজন, যেন আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা যেন তরুণদের সাথে আরো বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারি, তাদের আইডিয়া গুলো জানতে পারি, বা তারা কিভাবে সরকারের যে বিভিন্ন ইনিশিয়েটিভ আছে তার সাথে যুক্ত হতে পারে। আপনি যেটি বলছিলেন যে তারা কিভাবে আমাদের সাথে লিঙ্ক হতে পারে, তাদের আইডিয়া গুলো নিয়ে, তাদের ইনিশিয়েটিভ গুলো নিয়ে। অনেক ক্ষেত্রে তাদের প্রজেক্ট গুলো ফান্ডের প্রয়োজন হয়, তারা সেক্ষেত্রে সরকারি ফান্ড কিভাবে অ্যাক্সেস করতে পারে। এবং এই যে কাজগুলো, বা এখানে ইউএসএইড এর মতো যারা আমাদের উন্নয়ন সহযোগী আছে তাদের সাথে সরকার, উদ্যোক্তা, তরুণ সমাজ, সিভিল সোসাইটি, আমরা সবাই কিভাবে একসাথে কানেক্টেড হয়ে এটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি, চ্যালেঞ্জগুলো দেশের ভিতরে মোকাবেলা করতে পারি। আমাদের যারা বিগ পলিউটার্স যে কান্ট্রিগুলো আছে তাদের উপরে কিভাবে একটা প্রেসার গ্রুপের মতো আমরা কাজ করতে পারি, রিজিওনাল কোঅপারেশন কিভাবে বাড়াতে পারি, এই বিষয়গুলো আমি মনে করি যে এখানে আলাপ করার সুযোগ রয়েছে, এবং সামনে আপনাদের যে ইভেন্ট গুলো থাকবে সেখানেও আলাপ করার সুযোগ রয়েছে। তো আপাতত এইটুকুই বলছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, এবং আবারও বলছি যে ধন্যবাদ আপনার এই কমিটমেন্টের জন্য, এবং আমরা আশা করি যে আমাদের এই ক্যাম্পেইন যাত্রায় আমরা আগামী পর্বগুলোতেও আপনার সান্নিধ্য আমরা পাবো। এবং এক্স্যাক্টলি আপনি যেটা বলছিলেন এবং আমরা যেটা চাচ্ছিলাম যে হ্যাঁ কিভাবে আমরা যেটাকে বলি যে কমপ্লিমেন্টিং উইথ ইচ আদার আর কি, যে আমরা কিভাবে আসলে একজন আরেকজনের সম্পূরক হতে পারি, সেটা সরকারের এই কার্যক্রম হোক, আপনাদের ক্লাইমেট পার্লামেন্টের হোক, আমাদের তরুণ সমাজ যে কাজটা করছে সেটারই হোক না কেন। তো আমরা এইগুলা নিয়ে আলোচনা করব, এবং আমি আবারও বলছি বুট ক্যাম্পে আমরা এটা নিয়ে আরেকটু বিস্তর আলোচনা করব। এরপরের বক্তার কাছে আমি যাব, আমাদের ইউএসএআইডির এনভায়রনমেন্ট স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল হক। আশরাফুল ভাই, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে ইউএসএআইড কি কাজ করছে ছোট্ট করে, কারণ আমরা জানি যে ইউএসএআইডির কমিউনিটি এঙ্গেজমেন্ট রয়েছে, ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশনের প্রজেক্ট রয়েছে, এবং আমরা জানি যে একটু আগে মাননীয় সংসদ সদস্য বলছিলেন যে ক্লাইমেট মাইগ্রেশন, আমি যদি ভুল না করে থাকি, আমি এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, বাট অ্যারাউন্ড 3 কোটি যেটা বলেছিলেন, অ্যারাউন্ড 10%, বিশেষ করে শ্যামনগর, সাতক্ষীরা, সুন্দরবন ওই অঞ্চল থেকে গত 10 থেকে গত 20 বছরের যে মাইগ্রেশনের হারটা এটা। তো এই সকল নিয়ে যে আশরাফুল ভাই আপনি একটু যদি আমাদেরকে বলেন এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি, এবং আমরা কি চাই, বা ওই যে কোন WH কোশ্চেনটাকে আমরা অ্যাড্রেস করতে চাই এই ক্যাম্পেইনের মাধ্যমে। আশরাফুল ভাই, ওভার টু ইউ। ধন্যবাদ রুশদি ভাই। উপস্থিত সবাইকে, যারা তরুণ এখানে আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য, সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি এবং এক্সপার্ট প্যানেল, সবাইকে বসন্তের আগমনী মাখা অপরাহ্নে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি।
আমরা সবাই জানি, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন ইতিমধ্যে, যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে পৃথিবীর সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা একটি দেশ। এই তথ্যটা আমাদের জন্য নতুন কিছু নয়, কিন্তু আমি একটু বলতে চাই, একজন বক্তা ইফতেখার ভাই শুরুতে বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যারা তরুণ জনগোষ্ঠী তারাই কিন্তু আমাদের মোট জনগোষ্ঠীর একটা মেজরিটি। এই কথাটার মানেটা কি? তার মানে আজকে যারা তরুণ, বা আমি যদি আরেকটু 10 বছর পরে দৃশ্যপটটা চিন্তা করি, যে 10 বছর পরে আজকের তরুণরাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে, তারাই বিভিন্ন ধরনের নেতৃত্ব দেবেন আমাদের সব ধরনের ক্ষেত্রে। শুরুতেই আমি একটু বলি যে জলবায়ু পরিবর্তন কিন্তু এখন আর পরিবেশগত কোনো বিপর্যয় নেই, এটা একটা বৈশ্বিক সমস্যা আমরা বলছি। এর মানে হচ্ছে যে যখনই আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি, শুধুমাত্র পরিবেশগত বিরূপ প্রভাব এটাই কিন্তু না। স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের ইন্টারনাল মাইগ্রেশনের যে ইস্যু, আমাদের কৃষি ব্যবস্থা, আমাদের সামাজিক নিরাপত্তা, এমন কোনো দিক নেই যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সরাসরি বা সেকেন্ডারিলি বা টার্সিয়ালি কোনো না কোনোভাবে প্রভাব মুক্ত থাকতে পারছে। তার মানে আমাদের জলবায়ু পরিবর্তনের যে সমস্যা, এটাকে শুধুমাত্র পরিবেশগত দৃষ্টিভঙ্গি থেকে দেখার কোনো সুযোগ আর আমি মনে করি এই মুহূর্তে নেই। এবং ঠিক সেই জায়গাটাতেই আগামী দিনের সবচাইতে মেজরিটি আমাদের যে অংশ, আমাদের যেই তরুণ, ঠিক তাদেরই নেতৃত্বদানের জায়গাটা ঠিক সেই জায়গাটাতেই সবচাইতে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আগামী দিনে আমরা যেটা ধারণা করতে পারি যে আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব হয়তো আরও বিরূপী হবে, এবং সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়া এবং আমাদের জলবায়ু বান্ধব সব ধরনের নীতি ব্যবস্থাপনা প্রণয়ন থেকে শুরু করে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রতিটা ক্ষেত্রে আমাদের জলবায়ু বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সেই সিদ্ধান্তটা নেবে আমাদের আজকের যারা তরুণ তারাই। সুতরাং সেই দৃষ্টিপট থেকে আমি মনে করি আজকের যে ক্যাম্পেইন আমরা যেটা আজকে শুরু করলাম, জলবায়ু এবং তরুণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তরুণদের করণীয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং এই বিষয়গুলোর একটু ভেতরে যাওয়ার এর চেয়ে ভালো সময় আর কখনোই হতে পারতো না। সুতরাং আমি সত্যি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। ইউএসএইড বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত প্রভাব এবং পরিবেশের উন্নয়নের জন্য অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি আমরা করে আসছি। আমি যদি খুব ছোট্ট করে বলি যে তারুণ্য এবং তরুণদেরকে আমাদের কর্মসূচিগুলোর সাথে সংযুক্ত করা, আমাদের সর্বাধিকার, আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার আমরা যে কয়েকটা বিষয় দেই তার মধ্যে এটি হচ্ছে একটি, যে আমরা যেখানেই সম্ভব আমাদের কর্মসূচিগুলো যখন আমরা পরিকল্পনা করি, আমরা যখন সেগুলো বাস্তবায়ন করি এবং পরিকল্পনার সময় আমরা যখন আমাদের যারা অংশীজন তাদের সাথে যখন আমরা নানানভাবে তাদের সাথে মত বিনিময় করি, আমরা প্রতিটা পর্যায়ে আমরা চেষ্টা করি আমাদের দেশের যারা তরুণ সম্প্রদায় তারা যাতে এখানে ইনভলভ হতে পারে। সেটা যেখানেই আমরা যে প্রকল্পটা বাস্তবায়ন করছি সেখানকার যে তরুণ তাদেরকে আমরা চেষ্টা করি সবসময় আমাদেরকে সংযুক্ত করার। ছোট্ট করে যদি একটু উদাহরণ দেই, এই মুহূর্তে আমাদের কক্সবাজারে একটি কার্যক্রম চলমান আছে, ইউথ কনজারভেশন কোর। এই প্রোগ্রামটার আমরা কম্পাস প্রোগ্রামের আন্ডারে আমরা করছি। মূলত বনজীবী এবং বন ও পরিবেশের উন্নয়ন ঘটানোই আমাদের এই কর্মসূচিটার প্রধান লক্ষ্য ছিল। সেই ইউথ কনজারভেশন কোর প্রোগ্রামে আমরা যারা স্কুল ড্রপ আউট, যারা কলেজ ড্রপ আউট, যারা আমাদের প্রথাগত শিক্ষায় বা ওই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা শুধুমাত্র তাদেরকেই আমরা টার্গেট করেছি এবং তাদেরকে আমরা এনে 6 মাসের একটি তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশগত তাদের যেই রোল, তার মানে একজন এনভায়রনমেন্টাল স্টুয়ার্ড হিসাবে আমরা তাদেরকে তৈরি করছি। আমাদের লক্ষ্যটা কিন্তু কোনো স্বল্পমেয়াদী না, লক্ষ্যটা দীর্ঘমেয়াদী, যে এই প্রশিক্ষণের শেষে তারা হয়তো অনেক পেশায় যেতে পারে, বাট যেই পেশায় যে যাক না কেন তাদের প্রতিটা সিদ্ধান্ত যেন পরিবেশ বান্ধব হয়। প্রতিটা পেশা থেকে আমাদের সেইটাই কিন্তু আমাদের লক্ষ্য, এবং সেটা যদি ঘটে তাহলে কেবলমাত্র আমরা পরিবেশ প্রভাব বা জলবায়ুর যেই পরিবর্তনের যেই প্রভাব সেটাকে আমরা যতটা সম্ভব আমাদের পক্ষে আমরা সেটাকে করতে পারবো। এবং দ্বিতীয় আমি আরেকটা উদাহরণ দেব, আমাদের মৎস্যজীবীদের কল্যাণে এবং মৎস্য সম্পদ সংরক্ষণে ইউএসএইড বাংলাদেশ যেই একটি প্রোগ্রাম, আমরা একটি কর্মসূচি প্রণয়ন করি, সেখানেও আমরা স্থানীয় জেলে সম্প্রদায়দের যারা
আমাদের যারা তরুণ তাদেরকে আমরা সংযুক্ত করেছি। জাস্ট আমি একটু উদাহরণ দেওয়ার জন্য যদি বলি, গত বছর এদেরকে আমরা বলি ব্লু গার্ডস। তারা মূলত আমাদের যেই কক্সবাজার এবং আমাদের অন্যান্য যেই সমুদ্র অঞ্চলগুলো আছে সেখানে তারা নিয়মিত একটা টহল দেয় এবং নিজেদের উদ্যোগে সেখানে যদি কোনো প্লাস্টিক বা কোনো ঘোষ ম্যাটেরিয়াল থাকে সেগুলো তারা উল্লেখ করে। এবং খুব বড় যে কোনো উদ্যোগ এটা আমি বলবো না, বাট তাদের ফলাফলটা কতটা বড় হতে পারে যদি আমি বলি, শুধুমাত্র গত অর্থ বছরেই তারা আমাদের কক্সবাজার এবং আমাদের পটুয়াখালীর যেই কোস্ট লাইন সেখান থেকে প্রায় 11,000 কেজির বেশি ওয়েস্ট ম্যাটেরিয়াল তারা কালেক্ট করেছে সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে এবং তরুণদের উদ্যোগে, এবং সেটা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। তো ছোট্ট দুটো উদাহরণ আমি দিলাম যে শুধুমাত্র আমাদের চিন্তায় কতটুকু তারুণ্য থাকে এবং আমরা দেখেছি যে তাদেরকে সংযুক্ত করলে এর ফলটা কতটুকু সুদূর প্রসারী হতে পারে। আমি শেষ করব এতটুকু বলে যে এই ক্যাম্পেইনটা আসলে আমি বলবো যে খুবই দীর্ঘমেয়াদী এটার ফল আমরা আশা করছি। আর যদি আমি একটু সহজ করে বলি, 4টা মূল উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি এখানে। নাম্বার 1 হচ্ছে কানেক্ট করা। আমাদের দেশে যেই তরুণ মন যারা একই রকম চিন্তাভাবনা করছে তাদেরকে একটা জায়গায় কানেক্ট করা, তাদেরকে কিছু তথ্য সহায়তা দেয়া, তাদের নলেজ ডেভেলপমেন্টে হেল্প করা, তাদের দক্ষতা উন্নয়নে একটু আমাদের এই ক্যাম্পেইনের কিছু লক্ষ্য আছে যাতে তাদের দক্ষতাতেও আমরা কিছুটা তাদের সাহায্য করতে পারি, তাদের সাথে কোঅপারেট করতে পারি দক্ষতা বৃদ্ধিতে, এবং ফাইনালি তাদেরকে এম্পাওয়ার করা সো দ্যাট তাদের ভয়েসটা যেন আমাদের নীতি নির্ধারণী মহল এবং যেই জায়গা পর্যন্ত তাদের ভয়েসটা এই ক্যাম্পেইনের আগে পৌঁছতো না ঠিক ততটুকু যেন পৌঁছায়। এবং শুধুমাত্র ভয়েসই না, একটা প্ল্যাটফর্মও আমরা তৈরি করতে চাই যেই প্ল্যাটফর্মে এই ভয়েসটা প্র্যাকটিস করার একটা জায়গা তারা পাবে। এক্স্যাক্ট যেই 15টা আর দলের কথা রুশদী ভাই আপনি শুরুতে বলেছেন যারা আগামী কয়েকটি মাস আমাদের এই ক্যাম্পেইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, তাদের কাছ থেকে আমরা শুনতে চাই। কারণ এই প্ল্যাটফর্মটা, আমি একটা জিনিস বলতে চাই, আমাদের মাননীয় সংসদ সদস্য একটু বলেছেন এটা, যে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু গ্লোবাল, কিন্তু এটা সলিউশন করতে হয় লোকালি। তার মানে আমরা প্রায় বলি যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। সো আমাদের আজকে যে তরুণ সম্পদে আমি নিশ্চিত যে তারা পুরো সমস্যাটাই তারা আসলে দৃশ্যপটে ভাবছেন, কিন্তু আমরা যেটা বেশি আগ্রহী যে তারা যে সম্ভাবনা বা যেই সমাধানগুলো আমাদেরকে বলবেন এগুলো সম্পূর্ণই তাদের লোকালি লেড এবং তাদের স্থানীয় ধারণা প্রসূত হবে, এবং সেটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি যে সমাধানটা লোকাল সলিউশন না, সেই সমাধানটা আসলে সাস্টেনেবল হয় না। সুতরাং স্থানীয় জনগোষ্ঠী থেকে, স্থানীয় তরুণদের থেকে আমরা যেটি পাবো সেটি আমাদেরকে অবশ্যই নতুন কিছু দেবে, এই আশা থেকে আমরা ক্যাম্পেইনটা যাচ্ছি। ফাইনালি আমি বলবো এই 15টা দল আমাদের সাথে বুট ক্যাম্প এবং পরবর্তীতে আরও বেশ কিছু অংশগ্রহণের কথা রুশদী ভাই ইতিমধ্যে বলেছেন। এই পুরো জার্নিটা হবে আমাদের থট প্রসেস প্রভোগ করার একটা জার্নি, আমাদের চিন্তাকে জাগ্রত করার একটা জার্নি, এবং সামনে অনেক সুযোগ থাকবে আমাদের সুন্দর সুন্দর চিন্তাগুলোকে একটা জায়গায় নিয়ে আসার এবং সেটাকে সবার সামনে উপস্থাপন করার। আমি এই ক্যাম্পেইন এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার সাফল্য কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ রুশদী ভাই। ধন্যবাদ আশরাফুল ভাই। আশরাফুল ভাই কথা সূত্র ধরেই আমি কুইকলি একটু বলি, আমরা সবাই যারা এখানে আছি, যারা প্যানেলিস্ট আছি, যারা আমাদের 15 জন গ্রুপ রয়েছে, 15টা গ্রুপ লিডার রয়েছেন, সবাই নিশ্চয়ই যে ফেমাস স্টারফিশ স্টোরিটা আমরা জানি, তাই না? আশরাফুল ভাই বারবার বলছিলেন, মাননীয় সংসদ সদস্য বলেছেন, মোহাম্মদ খান বলেছেন যে পরিবর্তন ক্যান বি, মানে এটা অনেক ছোট হতে পারে কিন্তু পরিবর্তনই। তো ওই স্টারফিশ স্টোরিটার মতোই আর কি, যে একটা বাচ্চা প্রচুর স্টারফিশ ধরে একটা একটা করে সমুদ্রে ছুঁড়ে মারছে। ওই সময় একটা লোক ওকে জিজ্ঞেস করছে যে হাজার হাজার স্টারফিশ সমুদ্রের তীরে পড়েছে, তুমি একটা করে ছুঁড়ে মারছো, এটা তো বছরের পর বছর লেগে যাবে ক্লিন করতে বা ওদেরকে বাঁচাতে। তখন ও আরেকটা স্টারফিশ তুলে আবার সমুদ্রে ছুঁড়ে মেরে ওই লোকটার দিকে তাকিয়ে বলে, বাট আই মেড আ ডিফারেন্স ইন দ্যাট ওয়ান। সো ওই ছোট পরিবর্তনও একটা পরিবর্তন। এই আপনাদের আইডিয়াগুলো, আমার বলার উদ্দেশ্যটা হলো আপনাদের আইডিয়াগুলো যে অনেক বড় হতে হবে, অনেক প্রকাণ্ড হতে হবে, আমরা পৃথিবী বদলিয়ে দিব ওভারনাইটে, এইটা চিন্তা করার দরকার নাই। এটা ছোটও হতে পারে কিন্তু যেটার ইম্প্যাক্ট আছে, যেটার একটা ইতিবাচক প্রভাব আছে, ওইটা আমাদেরকে চিন্তা করা উচিত। এবং এই যে প্রসেসটার মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা নিয়ে যাব, আমরা চাই এটা থেকে আপনারা কিছু শেখেন। এরপরে আমি যাব আমাদের পরবর্তী বক্তা সামিয়া অবনী, উনি একজন জলবায়ু বিশেষজ্ঞ, ওনার কাছ থেকে শুনবো ওনার মতামত এবং আপনাদের জন্য উনি কী নিয়ে আসছেন। সামিয়া অবনী, ওভার টু ইউ। ধন্যবাদ রুশদী ভাই। আমি আসলে যেই পার্সপেক্টিভটা নিয়ে কথা বলতে চাই যে ইউথদের আসলে ইনোভেশন ক্যাপাসিটি এবং ইউথদের পার্টিকুলার এক্সপার্টিজ ওনারা কিভাবে ব্যবহার করতে পারে এই পার্সপেক্টিভে। তো ফার্স্টলি আমি মনে করি যে আমাদের ইউথদের
প্রত্যেকটা আমাদের গ্রুপের এজ গ্রুপ, প্রফেশনাল এক্সপিরিয়েন্স সবারই নিজেদের একটা স্ট্রেংথ থাকে। তো আমাদের এখন ইউথদের যেরকম স্ট্রেংথ, দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া, দ্য ইউজ অফ টেকনোলজি, দ্য ইউজ অফ দেয়ার ক্রিয়েটিভ ওয়ে অফ থিঙ্কিং, সো ডেফিনেটলি এই বিষয়গুলা ইউথদের ইউজ করা উচিত ফর এনি কাইন্ড অফ প্রবলেম সলভিং, সেটা ক্লাইমেট চেঞ্জ হতে পারে or any SDG related or any world problems. So particularly আমি যদি বলি যে ইউথদের পার্টিকুলার কন্ট্রিবিউশন কি ফর ক্লাইমেট অ্যাকশন, এই বিষয়টা নিয়ে অবশ্যই অ্যাওয়্যার থাকতে হবে। They can create impact by raising awareness, by through campaigns. ওরা ওদের আশেপাশের যারা গ্রুপস আছে, ওদের ফ্রেন্ড, ওদের কমিউনিটির মধ্যে ক্লাইমেট অ্যাকশন এবং ক্লাইমেট চেঞ্জটা কি এই ধরনের অ্যাওয়ারনেস কিন্তু রেজ করতে পারে, এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের অ্যাওয়ারনেস গুলো ক্রিয়েট করতে পারে। বিহেভিয়ারাল চেঞ্জ বলি, ইনোভেশনস বলি, থ্রু গ্রিন জবস, ইভেন অন্টারপ্রেনিয়রশিপস, স্টার্টআপস এটসেট্রা, থ্রু আর্ট, লিটারেচার এটসেট্রা, তারা কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। এবং তারা কিন্তু বিভিন্ন অল্টারনেটিভ অপশনস নিয়ে আমরা এখানে কথা বলেছি। It could be things like plastic recycling, like any sustainable business model, any ecology restorations model, any small startup কিন্তু তারা ক্রিয়েট করতে পারে at whatever expertise level they have. বাট এখানে কিন্তু আমরা খালি শুধু ইউথদের দায়িত্বর কথা বললে হবে না, এটা আমাদের নিজেদের দায়িত্বর কথাও বলতে হবে, এবং এটা আমার আগের বক্তারাও অনেক বলেছেন এই বিষয়টা নিয়ে। সো আমিও এটা হাইলাইট করতে চাই যে আমাদেরও কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে, যার যার প্রতিষ্ঠান থেকে আমাদের অপরচুনিটি ক্রিয়েট করে দিতে হবে ইউথদের টু মোবিলাইজ দেয়ার রিসোর্সেস, বিকজ আমরা কিন্তু আমাদের লেভেল থেকে আমরা জানি যে ইউথদের কন্ট্রিবিউশন কি হতে পারে, ওদের স্ট্রেংথটা কি। সো আমরা আমাদের স্কোপের মাধ্যমে ওদের জন্য অবশ্যই যাতে অপরচুনিটিস ক্রিয়েট করে দেই, বিকজ ওদের জন্য সবসময় এই রিসোর্সেস গুলো মোবিলাইজ করা সম্ভব না। সো ইটস অলসো ইম্পর্টেন্ট ফর আস টু ক্রিয়েট দ্যাট এনেবলিং এনভায়রনমেন্ট। অ্যান্ড পার্টিকুলারলি আমাদের আজকে যেটা উদ্দেশ্য ফর দিস ক্লাইমেট অ্যাকশন বুট ক্যাম্প ইন কক্সবাজার, এইটার উদ্দেশ্য আমি যেটা বলতে চাই যে আমাদের ইউথরা যারা এটা নিয়ে কাজ করবে, ওদের অ্যাক্টিভিটিস গুলো ডেফিনেটলি রেজাল্ট ওরিয়েন্টেড যেন ইন্টারভেনশনস হয়, এবং এটার ক্ষেত্রে তারা ডেফিনেটলি যেন একটা ডিজাইন থিঙ্কিং অ্যাপ্রোচ ইউজ করে। তো ডিজাইন থিঙ্কিং অ্যাপ্রোচ বলতে আমি কি বুঝাচ্ছি? ডিজাইন থিঙ্কিং বেসিক্যালি ওরা যখন কাজটা করবে শুরুতেই যেন তারা তাদের যে মানুষগুলো নিয়ে কাজ করছে, যেই পরিপ্রেক্ষিত নিয়ে কাজ করছে, এইটার জন্য একটা ভালো আইডিয়া হয়। দ্য এক্সিস্টিং পলিসিস, দ্য এক্সিস্টিং প্র্যাকটিসেস, এইটা নিয়ে জন্য একটা ভালো আইডিয়া হয়, এবং আইডিয়াটার মাধ্যমে তারা প্রবলেমটাকে ফ্রেম করবে। প্রবলেম ফ্রেমিংটা যেন খুবই লোকাল স্পেসিফিক হয়, লোকালাইজড হয়, যেটা আমার অলরেডি অনেকেরাই বলেছে যে কোন মানুষগুলো নিয়ে কাজ করছে, কোন প্রবলেমগুলো নিয়ে কাজ করছে, এইটা যেন খুবই স্পষ্ট একটা ধারণা হয়। তো যারা কাজ করবেন আমি প্রথমেই তাদেরকে বলবো যে আপনারা যাই করবেন প্রথমে প্রবলেম ফ্রেমিংটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন উই গো টু দি আইডিয়েশন লেভেল, যে আপনারা যে আইডিয়াটা নিয়ে কাজ করবেন কি করে আপনাদের প্রবলেমটাকে আপনাদের আইডিয়াটা অ্যাড্রেস করবে, এই জিনিসটা আপনারা লিঙ্ক করার চেষ্টা করবেন, এবং তখনই আপনারা আপনাদের আইডিয়াটাকে, আপনাদের প্রবলেমটাকে আপনাদের আইডিয়া কি করে সলভ করে, অ্যাজ ওয়েল এজ আপনাদের সোসাইটিতে কি কি এনেবলিং অপশনস আছে, কি কি পলিসিস আছে, কোন প্রতিষ্ঠান কি ধরনের অপরচুনিটিস দিচ্ছে, কোথায় ফান্ড আছে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর কোথায় কি অপরচুনিটিস দিচ্ছে টু মেটেরিয়ালাইজ ইউর আইডিয়া, এটাও আপনাদের একটা রিসার্চ করতে হবে এবং আপনাদের একটা ধারণা থাকতে হবে। এবং আইডিয়েশনের পরে ইউ ক্যান গো টু দ্য স্কেলিং আপ অ্যান্ড পাইলটিং। সো এখানে আমাদেরও একটা দায়িত্ব আছে যেন ওনাদেরকে আমরা we can let them know that what are the opportunities available, what are the policies that are available, what are the practices that we are doing. So আমি মোটামুটি এটাই বলবো, ফোকাসিং অন ইনোভেশন, যেন আপনারা এক্সিস্টিং যে অ্যাপ্রোচেস গুলো আছেন এর বাইরে যেন চিন্তা করতে পারেন, এবং আপনাদের সলিউশনস গুলো ডেফিনেটলি যেন খুবই লোকালাইজড হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্টিকুলার গ্রুপ অফ পিপল। কারণ ইভেন বাংলাদেশের এক একটা এরিয়ার ক্লাইমেট চেঞ্জ প্রবলেমস কিন্তু এক এক রকম। সো আপনারা কিন্তু কোন এরিয়াটি নিয়ে কাজ করছেন, কোন স্পেসিফিক ক্লাইমেট ইস্যু নিয়ে কাজ করছেন, এই জিনিস নিয়ে ভালো করে বুঝে আপনাদের একটা সলিউশনস আসা উচিত। সো থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।
ধন্যবাদ সামিয়া অবনী ফর ইউর নাইস স্পিচ, টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা এর আগেও বলেছি, আবার একটু রিইটারেট করতে চাই। বুট ক্যাম্প মার্চের 19 থেকে 21 কক্সবাজারে। আমরা 15 জন গ্রুপের সমস্ত পার্টিসিপেন্ট নিয়ে ওখানে একত্রিত হব। আমরা শিখবো, আমরা জানবো, আমরা মজা করব। তার আগে আমি একটু পরবর্তী বক্তার কাছে যেতে চাই, তৌফিক ভাইয়ের কাছে। আমাদের ইউথ কনজারভেশন কর্পস স্পেশালিস্ট, ইউএসএইডের কম্পাস প্রজেক্টের আছেন উনি। তৌফিক ভাই, আপনার কাছ থেকে আমি কুইকলি একটু জানবো, আমাদের হাতে সময় খুব বেশি দিন আছে তা না, কিন্তু আমি জানতে চাই আপনার কাছ থেকে যে আমাদের যে ইউএসএইডের যে কম্পাস অ্যাক্টিভিটি, আমরা জানি ইউথ নিয়ে কাজ করছে, ইউথ কোহোর্ট তৈরি করছে, ইউথ ক্লাইমেট স্টুয়ার্ডস তৈরি করছে। আপনাদের ছোট ছোট যদি একটা দুটো সাফল্যের কথা আমাদেরকে বলেন, টু ইন্সপায়ার আওয়ার আদার গ্রুপস হু আর হিয়ার। ওভার টু ইউ তৌফিক ভাই। থ্যাংক ইউ রুশদি ভাই, সবাইকে ফাগুনের আগুন ঝরা বিকেলের শুভেচ্ছা। আমি জানি না আমাদের ঢাকার আকাশে এখন সেই আগুন দেখা যায় কিনা। আমরা তো গত 2 মাস ধরে শুধু ধুলা এবং ধোঁয়া দেখে আসলাম। যাই হোক, আমি টু দি পয়েন্টে আলোচনায় যাচ্ছি। আমাদের ইউথ কনজারভেশন কোর প্রোগ্রাম নিয়ে অলরেডি আশরাফ ভাই একটু বলেছেন। ইউএসএইড এর যে কম্পাস প্রকল্প, এখানে ইউথ কনজারভেশন কোর প্রোগ্রামটা আসলে একটু লং টার্ম সাস্টেইনেবল প্রোগ্রামিং ডিজাইনিং এর পার্সপেক্টিভ থেকে করা। এখানে মূল অবজেক্টিভস হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল স্টুয়ার্ড তৈরি করা। ইউথরা তাদের কমিউনিটিতে এনভায়রনমেন্টাল স্টুয়ার্ড হিসেবে কাজ করবে। এখন এই স্টুয়ার্ডশিপটায় আমাদের দেশে আমরা যারা ইউথ, তাদের কিছু লিমিটেশন আছে। আমাদের দেশে যদি আমরা তাকাই, আসলে মিডল ইনকাম কান্ট্রির যেই কমন প্রবলেম, সেটা হচ্ছে যে ইউথদের আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু, আমাদের লাইভলিহুড একটা বড় ইস্যু, এবং লাইভলিহুডের পাশাপাশি আমাদের অ্যাক্টিভিজম, এনভায়রনমেন্টাল স্টুয়ার্ডশিপ, দ্যাট উড বি এ বিগ বিগ চ্যালেঞ্জ। তো সেই জায়গা থেকে আমরা আসলে ইউএসএইড যেটা করেছে, 2টা প্রোগ্রামকে একত্রিত করেছে। ইউথ কনজারভেশন কোর এনভায়রনমেন্টাল স্টুয়ার্ড তৈরি করবে, পাশাপাশি জব কোর, ইউএস এর যে জব কোর, সেটাকে আমরা কম্বাইন্ডলি 2টা প্রোগ্রামকে একখানে করে ডেভেলপ করেছি। সেটা হচ্ছে যে ইউথরা এনভায়রনমেন্ট স্টুয়ার্ড হবে, পাশাপাশি তারা একটা ভোকেশনাল ট্রেনিং বা তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংটাও পাবে। সো ইটস এ লং ট্রেনিং, অলমোস্ট 6 মান্থের একটা ট্রেনিং, রেসিডেন্সিয়াল, এবং সেই সাথে আমরা ইন্টার্নশিপও প্রোভাইড করে থাকি। সেখান থেকে তারা আফটার দ্য ট্রেনিং তারা একটা প্রফেশনে সেট হয় ভোকেশনাল ট্রেনিং এর পর, পাশাপাশি তারা এনভায়রনমেন্টাল স্টুয়ার্ডশিপের যে কাজগুলো চালিয়ে যায়। তো আমাদের টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 240 ইউথ ক্রিয়েট করব। আপাতত আমরা কাজ করছি কক্সবাজার এবং বান্দরবানে। তো আমরা আমাদের এনভায়রনমেন্টাল স্টুয়ার্ড যারা, তারা হচ্ছে যে কমিউনিটিতে ফেরত যাচ্ছে, বাট একটু আগে আপা একটা রাইটলি মেনশন দ্য ম্যাথোডোলজি এবং ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। লাইক অ্যাক্টিভিজম উই ক্যান স্টার্ট ফ্রম আওয়ার হোম, বাট সেই সাথে স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, কানেক্টিং দ্য কমিউনিটিজ, লোকালাইজিং দ্য প্রবলেমস। তো সেই জায়গায় আমাদের স্টুয়ার্ডরা তাদের কমিউনিটিতে প্রত্যেকেই এক একটা করে স্কুল অথবা কমিউনিটি ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং সেই স্কুল, বিশেষ করে আমরা স্কুলকে টার্গেট করতেছি, সেই স্কুলকে সাথে নিয়ে, স্কুলের বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে তারা কমিউনিটিতে এনভায়রনমেন্টাল প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে ফরেস্ট, আমাদের কক্সবাজার এবং বান্দরবান এরিয়া ফরেস্টটা ইম্পর্টেন্ট, এবং সেই সাথে আমাদের যে রিভার এবং আদার যে ন্যাচারাল রিসোর্স, পাহাড়, সব মিলিয়ে এই কনজারভেশন গুলো তারা চালিয়ে যাচ্ছে। আমরা কক্সবাজারে এই যে ইউথ কনজারভেশন প্রোগ্রামের আন্ডারে কলাতলি বীচ থেকে কবিতা চত্বর পর্যন্ত অ্যারাউন্ড 2-3 কিলোমিটার্স আমরা এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, এবং সেই এলাকায় আমাদের অনেকগুলো ওয়েস্ট বিন এবং গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন চলছে, আমাদের এই ধরনের কাজগুলো চলছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ইউথদেরকে কাজ করতে হলে 3টে এরিয়াতেই আমাদের মনে হয় কাজ করার সুযোগ আছে। একটা হচ্ছে যে পলিসি ফর্মুলেশনে সাপোর্ট করা গভর্নমেন্টকে। আমাদের জয় ভাই, আমাদের যে এমপি মহোদয় বলেছেন যে অনেকটা ইউথরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। তো সেই জায়গায় আমরা ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে কিভাবে পলিসিতে সাপোর্ট করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদেরকে আসলে সেকেন্ড সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস এবং এডুকেশন প্রোগ্রামগুলোতে আমাদেরকে কাজে লাগাইতে হবে। যেহেতু ক্লাইমেট চেঞ্জ একটা গ্লোবাল ইস্যু, কম্প্রিহেন্সিভ প্রোগ্রামিং খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আমাদেরকে একটা মুভমেন্ট তৈরি করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে আমাদেরকে, ন্যাশনাল লেভেল, ব্যক্তিগত লেভেল থেকে শুরু করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত। সেই জায়গায় আমাদের একটা বিগ মুভমেন্টের প্রয়োজন, অ্যাওয়ারনেস এবং এডুকেশনের।
তারপরে একটা স্টেজ হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ লং রানে। সো আমরা ইন্ডিভিজুয়ালি নিজেদেরকে চেঞ্জ করব, পাশাপাশি আমাদের সোসাইটি এবং কমিউনিটি লেভেলের এবং ন্যাশনাল লেভেলের বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে। আপনারা অনেকেই বলেছেন যে রিনিউয়েবল এনার্জি একটা বিহেভিয়ারাল চেঞ্জের একটা বিরাট একটা এরিয়া, যে বিহেভিয়ারাল চেঞ্জ না করলে আমরা এই জায়গাগুলো অ্যাডাপ্ট করতে পারবো না। এনার্জি সেভিংস খুবই বড় একটা এরিয়া, পাশাপাশি রিডিউসিং দ্য প্লাস্টিক্স, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো পাশাপাশি আরেকটা হচ্ছে যে কনজার্ভিং দ্য ন্যাচারাল রিসোর্সেস, এবং ন্যাচারাল রিসোর্সেস বলতে ফরেস্ট, পাহাড়, বন, নদী, এই জায়গাগুলোকে কনজার্ভ করতে হবে, এবং বায়োডাইভার্সিটি ইজ ইম্পর্টেন্ট এরিয়া। তো এই এরিয়াতে তিনটা আসপেক্টে, একটা হচ্ছে যে ক্যাম্পেইন ফর পলিসি, সেকেন্ড হচ্ছে লার্নিং, এডুকেশন, অ্যাওয়ারনেস, থার্ড হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। এই তিনটে এরিয়াতে আমাদের ইউথদেরকে কাজ করতে হবে। আমাদের ইউথদের যে কানেকশন ক্যাপাসিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা যদি এই ইউথরাই আমরাই আসলে কাজ করতে পারবো, আমরাই এই কাজগুলোকে এগিয়ে নিতে পারবো। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে ইউথদেরকে ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে। আমরা ইউথ কনজারভেশন কোরের মাধ্যমে করছি, এবং পাশাপাশি অন্যান্য অনেক অর্গানাইজেশন কাজ করছেন, তার একটা কোলাবোরেশন সমন্বয় হতে পারে। সেই জায়গা থেকে ইউএসএইড এর এই ইম্পর্টেন্ট রোলটাকে আমি আসলে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সাপোর্ট করবো ইউএসএইড কে এবং এই প্রোগ্রামকে। থ্যাংক ইউ। আপনার বক্তব্য শুরুর আগে যেটা আমি বলছিলাম যে হ্যাঁ, আমরা আসলে ওয়াইসিসি আমাদের যেই যেটা আছে বা যে কম্পাস প্রজেক্ট আছে ইউএসএইড এর, খুব কাছাকাছি থেকেই কাজ করে পুরোটা ক্যাম্পেইন জুড়ে। এবং আমরা যখন কক্সবাজারে বুট ক্যাম্প করবো, আমরা আরও বিস্তারিত আলোচনা করব যে কোন কোন ধারায় আমরা আসলে পিচগুলো নিব, কিভাবে আমরা সাজাবো, ডিজাইন থেকে শুরু করে সব কিছু। আমাদের সাথে রয়েছেন শাকিলা সাত্তার ত্রিনা, কো ফাউন্ডার দ্য আর্থ। আমি আপনার কাছ থেকে, আমি জানি যে আপনার ফিল্ড লেভেল অভিজ্ঞতা আছে, আমি খুব ছোট করে যদি আপনি আমাদেরকে বলেন যে আপনার অভিজ্ঞতা থেকে কোন আইডিয়া বা কি ধরনের লোকালাইজড আইডিয়া কাজ করে, কোনটা হয়তো করে না, কিভাবে আপনি আপনার অভিজ্ঞতা থেকে দেখেছেন যে হয়তো এমন একটা কিছু যেটাতে আপনারা ফেইল হয়েছেন, সেখান থেকে শিখেছেন, আবার নতুন করে ইমপ্লিমেন্টেশনে গিয়েছেন। ওভার টু ইউ ত্রিনা। থ্যাংক ইউ রুশদীপ ভাই। আমি একটু পজিটিভ দিয়ে শুরু করি, যেটা কাজ করেছে, এবং তারপরে যাই যেগুলো কাজ করেনি। সো একটু বেস্ট প্র্যাকটিস শেয়ারিংও হয়ে যাবে। সো আমরা আর্ট অ্যাকচুয়ালি ইউথ নিয়ে কাজ করছি এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি, এবং আমরা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সেক্রেটারিয়েট হিসেবে বাংলাদেশে কাজ করি। সো আমরা যখন ফিল্ড ট্রিপে কাজ করি, আমি পার্টিকুলারলি একটা প্রোগ্রামের কথা মেনশন করতে চাই, আমাদের ক্লাইমেট ক্যাম্প। এই প্রোগ্রামটা আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা রিয়েলাইজ করিনি যে এটা এতটা ভালো ক্লিক করবে টু সেন্সিটাইজ দ্য ইউথ টু টেক অ্যাকশনস ফর ক্লাইমেট চেঞ্জ ফ্রম দেয়ার লোকাল কমিউনিটি। আমাদের লার্নিং ফ্রম দিস program is basically we give a framework. We do not tell anybody to do anything. যে আপনি আপনার আপনার লোকালিটিতে আপনি এই কাজটি করেন। সো ওই জায়গাটা না ফ্রি থাকে। সো যে কেউ আসলে যে কোনো ইউথ তাদের ওন কমিউনিটি থেকে দে ক্যান হোস্ট আ ক্লাইমেট ক্যাম্প। এই কনসেপ্ট থেকে আমরা যেটা দেখেছি যে এই ফ্রিডমটা পাওয়ার কারণে there are lots of different and a different empowerment আসলে কাজ করে। আমি নিজের প্রজেক্ট বলে সবাই মনে করে। সো এইটা একটা বড় জায়গা, যদি আমরা একটা স্পেস দেই ইউথদেরকে, যে আমাদের প্রজেক্ট যখন আমরা তৈরি করি তখন যদি what to tell them, মানে আমরা বলছি না যে what to do, but rather than what you can bring to us, এই অ্যাপ্রোচটা আমাদেরকে খুব কাজে লেগেছে। আমরা দেখেছি যে ডিফারেন্ট প্রোগ্রামগুলোতে ডিফারেন্ট স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, এবং যখন কোনো গ্রুপ ডাইনামিক একটা সিচুয়েশন বা ডাইনামিক গ্রুপের মধ্যে আসে তখন ক্রিয়েটিভিটির জায়গাগুলো বাড়ে। আমরা দেখেছি যখন ইউথ, কিন্তু ইউথ এনার্জি ইজ ডিফারেন্ট, তাদেরকে ধরে রাখার জায়গাটার জন্য একটা ডিফারেন্ট এনার্জি কাজ করা দরকার। আমরা যখনই কোনো প্রোগ্রাম করি, একদিনের প্রোগ্রাম বা এক সপ্তাহের প্রোগ্রাম, তারপরে যদি সেটার follow up কোনো programs না থাকে, তাহলে ultimately we lose that community. So so when we are creating a community, we also need to have a long term plan to engage them. So that's like one of the things that we have learned through our community engagement. আর ছোট্ট তিনটে পয়েন্ট বলবো খুবই ছোট করে। একটা হচ্ছে, আমরা যখনই ইনোভেশনস নিয়ে কাজ করি তখন আমরা দেখেছি যে লোকাল লেভেলে এরা সোশ্যাল বিজনেস হোক, এনভায়রনমেন্ট বিজনেস হোক, তারা যখন একটা বিজনেস চিন্তা করে তারা আসলে একটা প্রজেক্টের মতো চিন্তা করে।
ওই বিজনেস মাইন্ডসেট বা বিজনেস মডেলটা কিভাবে হবে এই জিনিসটা মাথায় থাকে না। সো লোকাল এই জায়গাটাতে কোনো ইনিশিয়েটিভ কিভাবে সাস্টেইন করবে, সেটার জন্য ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট কিভাবে আনা যায়, এই জায়গাটাতে আমাদের সোসাইটিতে এখনো অনেক কাজ করার আছে, স্পেশালি লোকাল কমিউনিটি দিক থেকে। আমাদের কোলাবোরেশনে আরো অনেক বেশি ডাইনামিক হতে হবে। উই নো দ্যাট দেয়ার আর লটস অফ অর্গানাইজেশনস, বিগ অর্গানাইজেশনস, কিন্তু সেখানে লং টার্ম হ্যান্ড হোল্ডিংটা খুব প্রয়োজন। যারা এইসব ইনোভেশনস নিয়ে আসছে, এখানে অনেক কিছুই আছে যে এই ধরনের ইনোভেশনস এখনো আমরা খুব ইউজ টু না। তো সেটার ফিউচার কি দাঁড়াবে, সেটা আমরা কিভাবে তারা আসলে ওটার সাথে অ্যাডাপ্ট করবে, সেটার জন্য লং টার্ম হ্যান্ড হোল্ডিংটা খুবই প্রয়োজন। আর কিছুক্ষণ আগে ভাই বলছিলেন এডুকেশনের কথা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এডুকেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের খুবই কোর মানে একটা জায়গা আমি বুঝি। স্পেশালি কাজ করতে যে আপনি যখনই ইনোভেশন নিয়ে কাজ করবেন, আমরা গ্রিন জবস এর কথা বলছি, তাই না? গ্রিন জবস এর জন্য গ্রিন স্কিলসটা প্রয়োজন। আমরা কি অ্যাকোয়ার করছি? এই যে অনেক ধরনের প্ল্যান, রিনিউয়েবল এনার্জিতে আমরা ট্রান্সফর্ম করব, আমরা ডেল্টা প্ল্যান করছি, কিন্তু এই প্ল্যানের সাথে কি আমরা আসলে আমাদের ইয়াং জেনারেশনের স্কিলস গুলোকে প্রপারলি অ্যাকুমুলেট করছি বা অ্যাডাপ্ট করছি প্রপারলি? সেটা মোস্ট প্রবলি আমাদের এখনো এডুকেশনে ওভাবে নাই। সো ক্লাইমেট লিটারেসি, গ্রিন স্কিলস এবং নট অনলি গ্রিন স্কিলস, গ্রিন লাইফ স্কিলসটাও খুব ইম্পর্টেন্ট টু গিভ। এই কয়েকটা জায়গা, গ্যাপের জায়গা থেকে খুব তাড়াতাড়ি বললাম। ধন্যবাদ। Thank you, Trina, for being precise and for the tips and tricks and insights. আমরা এখন শুনবো আমাদের ক্যাম্পেইন ইনফ্লুয়েন্সার মহসিনুল হাকিম ভাইয়ের কাছ থেকে আপনার কি বলার আছে আমাদের তরুণদের জন্য। প্লাস আমরা জানি যে আপনি যে অঞ্চলে বিশেষ করে কাজ করে থাকেন বা যে অঞ্চলের জেলেরা আপনার আত্মার খুব কাছে, এবং আমরা জানি যে ক্লাইমেট মাইগ্রেশনও ওই অঞ্চল থেকে সবচেয়ে বেশি হয়, এবং ক্লাইমেট রিস্কেও আছে, ভালনারেবল যদি বলি, ডিজাস্টার যদি রিলেটেড ইস্যুস বলি, ওই জায়গাটা থেকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। আমাদেরকে যদি একটু ছোট করে বলেন যে আপনার অভিজ্ঞতাগুলো। অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে এক্সপার্ট নই, এক্সপার্টরা তাদের কাজগুলো করে যাবেন, আমি সেখানে তাদের কাছ থেকে আমি নিজেও শিখবো। আমি যেটুকু বলতে চাই যে তরুণদের তো মাথা ভর্তি আইডিয়া, সেটিকে একটু গুছিয়ে দেওয়া আমরা যারা বড় আছি আমাদের কাজ, আপনারা যারা এক্সপার্ট আছেন তাদের কাছে তারা সেটি করবেন। তবে আমার একটি পরামর্শ থাকবে যাতে আমরা যেন বেঁধে না দিই তাদেরকে, মানে আইডিয়াটাকে বা সৃজনশীলতাটাকে যদি আমরা একেবারে বেঁধে দিই তাহলে মনে হয় অনুচিত হবে। আবার একদম ছেড়ে দিলে সেই কাজটিও আসলে পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত গুটিয়ে আনা যাবে কিনা সেটি নিয়ে একটু সন্দেহ থাকে। কাজেই যেই পরিকল্পনায় এই কাজগুলো এগুচ্ছে আমার মনে হয় সেভাবেই এগুক। আমি শুধু একটু করে ছোট করে বলতে চাই যে আমার পরামর্শ থাকবে যে জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত যেই জনপদগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জনগোষ্ঠী, সেটি আমার দৃষ্টিতে অবশ্যই উপকূল এবং সুন্দরবন উপকূলে যেহেতু আমি কাজ করি, আমার কাছে মনে হয়েছে যে সব দিক থেকেই আসলে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এবং আপনাদের নিশ্চয় একটি কাজ রয়েছে যে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, খুলনার কয়রা, পাইকগাছা থেকে শুরু করে এই পুরো সুন্দরবন উপকূলের মানুষরা কি কোন মানে পর্যায়ে তারা বিপন্ন, সেটা আমরা একেবারে ওখানে যারা মাঠ পর্যায়ে কাজ না করি আমরা বুঝতে পারবো না। নিশ্চয়ই যে আপনারা প্রায় সবাই কাজ করেছেন, পার্থক্যটা বুঝবেন। আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যদি সম্ভব হয়, যদি আপনাদের মধ্যে সেই সক্ষমতা থাকে, সেই ধারণা থাকে, ওই অঞ্চল নিয়ে একটু চিন্তা করবেন যারা নতুন ধারণা নিয়ে আসবেন। আর আমি তো আছি সবসময় আপনাদের সঙ্গে, যারা তরুণ তাদের যখন যেভাবে যে ধরনের পরামর্শ সহযোগিতা প্রয়োজন আমি সবসময় থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ মহসিন ভাই আপনার ছোট্ট বাট মজার বক্তব্যের জন্য, এবং আমরা আশা করছি এবং আমরা জানি যে আপনাকে পুরো ক্যাম্পেইন জুড়ে আমরা সাথে পাবো অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার। আমি এখন চলে যাব আমাদের ওপেন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে। আমি একটু বলে নিই, সেটা হলো যে দুইটা পার্ট থাকতে পারে। দুইটা পার্ট বলতে আমি বলতেছি দুইটা পার্টে কোয়েশ্চেন নিব, ব্যাপারটা এমন না। আমি জানি যে লজিস্টিক্যাল কিছু কোয়েশ্চেন্স থাকবে আপনাদেরকে, যেগুলো আমরা চেষ্টা করব অ্যাড্রেস করার। আর তাছাড়া আমাদের তো পরবর্তীতে যোগাযোগ থাকছেই। আর আপনারা যদি মনে করেন যে না কেউ স্পেসিফিক কোনো কোয়েশ্চেন করবেন আমাদের কোনো একজন এক্সপার্টের কাছে, আপনারা মিউটটা অফ করে আপনারা টার্ন অন ইউর অডিও এবং তারপর আপনাদের নাম বলবেন,
আপনাদের অর্গানাইজেশন বলবেন, বলে আপনাদের কোশ্চেনটা করবেন। Assalamu alaikum everyone. I am Naim. I am currently an undergraduate student of Natok University. My question is, we can see that one-time plastic cups are famous these days, and plastic is totally hazardous for our mother of earth. Even if we use a paper cup, we had to cut down fees to make those. So my question is, what can be the safest alternative to one-time plastic cups? চলে যাই আমি তাহলে, যেহেতু আমি একটু আগেই বলছিলাম যে আমাদের ফিল্ড লেভেলে অভিজ্ঞতা রয়েছে, আমরা শুনেছি বেশ কিছু টিপস ট্রিপস এবং কিভাবে কাজ করছেন তারা, সেটা আমি একটু শাকিরা সাত্তার ত্রিনা আপার কাছ থেকে শুনবো, যদি আপনার কাছে কোনো এটা সদুত্তর থেকে থাকে যে হোয়াট ক্যান বি দ্য সেফেস্ট অল্টারনেটিভ টু প্লাস্টিক কাপস। So I would just simply say, bring your own bottle, and then you don't need to use any plastic cups and paper cups. So yeah, you reuse it as much you can, glass bottles, and that's the best way. And in fact, bhaiya, sorry to just interrupt, আমি জার্মানিতে ছিলাম কিছুদিন, আমরা কিন্তু যেটা প্র্যাকটিস করতাম, আমরা আমাদের অফিস থেকে আমাদের ক্যারি আমাদের কি বলে টিফিন বক্স নিয়ে যেতাম, খাবার দিয়ে দিত, মানে আমরা দোকানে যে খাবার অর্ডার করতাম কিন্তু কোনো ধরনের ব্যাগে নিয়ে আসতাম না, সো উই উড গিভ আওয়ার টিফিন বক্স, দে উড গিভ ইট, অ্যান্ড দেন উই উড ব্রিং ইট ব্যাক. And same with the coffee cup as well. And also, you know, that's like, you have to make our own practice sustainable. Thank you. Thank you very much. Can I add some more in this topic, please? কুইকলি, হ্যাঁ, আমাদের হাতে সময় কম, যদি একই রিলেটেড কোশ্চেন থাকে, অন্য কোনো কোশ্চেন থাকে আমরা সেটাতে যাব, বাট আপনি বলেন, হ্যাঁ, একটু কুইকলি বলবেন। ওনার কোশ্চেনটা ছিলেন যে আমাদের জন্য যে গাছ কাটা হচ্ছে প্লাস্টিক কাপের জন্য, আমাদের যে পেপার কাপের জন্য, তো সেক্ষেত্রে আমরা লো ডেনসিটি উড গুলো ব্যবহার করতে পারি। যেমন আমাদের দেশে বিভিন্ন লো ডেনসিটি উড আছে, যেমন একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে কদম, যেটা আমরা সাধারণত ফার্নিচার ইউজে কখনোই ব্যবহার করতে পারি না। সেটার ব্যবহার, এটা একটা রোটেশন এজ আছে, তারপরে আমাকে এটা কেটে ফেলতে হবে, এটাকে আমি সারা জীবন রাখতে পারবো না, তাহলে এটার ইউজটা কোথায়? তো এইটার ইউজটাই আমরা করতে পারি, যখন আমরা এটাকে কাটছি তখন আমরা এটাকে উড চিপস হিসেবে ব্যবহার করতে পারছি, প্লাস্টিক আমরা হচ্ছে কাগজের কাপ হিসেবে ইউজ করতে পারছি। তো আমাদের দেশে ন্যাচারাল রিসোর্সের কোনো অভাব নেই, আমাদের জাস্ট ব্রিলিয়ান্ট মাইন্ড আছে, আমাদের সেগুলো ইউজ করি, and then we can sustain our mother. Thank you. ধন্যবাদ। আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমি আবারও বলছি যে ইন টার্মস অফ লজিস্টিক্যাল কোয়েশ্চেন্স অ্যান্ড এভরিথিং, আমরা অ্যাভেলেবেল আছি, আমাদের পার্টনার্সরা অ্যাভেলেবেল আছে টু অ্যান্সার এনি সর্ট অফ কোয়েশ্চেন আপনাদের দ্যাট ইউ হ্যাভ রিগার্ডিং দ্য বুট ক্যাম্প, আমাদের ফাইনাল ইভেন্ট এবং সব কিছু মিলিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমরা শোর পরেও উই উইল বি অ্যাভেলেবেল, উই উইল বি ইন টাচ থ্রু আউট দ্য জার্নি, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ অল ইউর অ্যান্সার্স টু ইউর কোয়েশ্চেন্স। আর তাছাড়া যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আই উইল কুইকলি go over to our USAID's Supervisory Communications Officer, Troy Beckman, to finally close the webinar. Thanks, Rushdi. Unek dhonobad. Ami amar Bangla khub kharab hoyeche tai ami English e kotha bolbo. I just want to say thank you to everybody for attending today. It's been inspirational for me to hear, from some of our respected government partners, some of our partners from USAID projects, and then some of our new partners with the youth groups who are trying to look at leaders of climate change. So that's kind of the reason behind this whole campaign and why we're so excited. So we hope today is kind of the first step in a series of steps. The next one we're looking at taking will be in Cox's Bazar. So rather than getting together virtually like we are today, it'll be a great opportunity for us to get together in person. I think, to hear from you directly, I think to learn from each other and really talk about some of these ideas we've started touching on today and looking at ways we can turn those into action. Kind of going back to, that's something that Rushi said earlier, looking at big climate solutions, I think can be, from the perspective of an individual, somewhat, I don't know, kind of scary. You kind of wonder, what can we do as an individual to make a change? So that's kind of what we're looking at. What can we do? What can we do together to make a change at the individual level? So with that in mind, we have some big things planned, again, with the boot camp in Cox's Bazar. That is next month. And then we're looking at,
kind of taking those ideas, shaping them up, providing some of our expert climate change conservation partners who have done these kinds of projects and these designs before to work with you and some of the youth groups who will be there in Cox's Bazar to, make those effective as possible. And then in June, we're looking at putting together kind of a showcase where we'll bring all of the ideas that you've come up with, after this boot camp, give you some time to work on those and present your ideas on how climate change and conservation can be done by an individual at that community level. So more information is coming on that, but we, again, it's an opportunity for you, as youth to showcase your ideas to a nationwide audience. So that's something that's exciting, something we hope, this provides a meaningful platform for you to get your voices heard, but also to, again, mobilize these thoughts and ideas into action. So I'm going to leave it at that. Thank you all again, and I look forward to hopefully meeting all or many of you down in Cox's Bazar next month. So thank you very much. Back to you, Rushdi. Thank you, Troy. ধন্যবাদ সকল প্যানেলিস্টদেরকে আমাদের সাথে থাকার জন্য, সমস্ত পার্টিসিপেন্টদেরকে। আশা করি মার্চে কক্সেস বাজারের বুট ক্যাম্পে আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে। আমরা আরও মজা করব থ্রু আউট দ্য জার্নি অফ দ্য ক্যাম্পেইন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আশিক রুশদি বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। ধন্যবাদ।